শত্রুর মোকাবেলা করতে হবে। রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখানে বসছি একটা বিশেষ কারণে। জনপ্রতি বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা উদ্যোগ বাংলাদেশ ঢাকা থেকে একটা পরিপত্র জানিয়েছে। সেই পরিপত্র উল্লেখ আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিধান এই বিষয়টা উপরে মূল দায়িত্ব হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা একটা ডকুমেন্টারি তৈরি করবে। কেমন আছো? ওয়ালাইকুম সালাম। বসো, সবাই বসো। আমি তোমাদের কাছে আজকে আসছি একটা বিষয় নিয়ে, সেটা তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো। জানো কি? জি স্যার। বলো তো দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি। ভেরি গুড, খুব খুশি হলাম শুনে যে তোমরা আগেই সেটা জেনে ফেলেছো তোমাদের ক্লাস টিচারের কাছ থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশমাতৃকার প্রতি লালন পালন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাহানারা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের 4টি দলে বিভক্ত করে আমরা তৈরি করছি একটি ভিডিও ডকুমেন্টারি। প্রথমেই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যেই মানুষটির জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হতে পারতাম না। প্রথমে আমাদের বাংলা শিক্ষক, পরে আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের ক্লাসে এসে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে জানি এই বিষয়টি। এক চরম উত্তেজনা, আনন্দে বুক নেচে উঠল। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবো, মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে সরাসরি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবো। চলুন তাহলে চলে যাই তাদের সাক্ষাৎকার নিতে। চলো যাই, সবাই ওই যে জাহানারা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানকে অভিবাদন জানানো হচ্ছে। 1 2। আমরা তো নতুন প্রজন্ম, মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা এখনো কিছু জানি না। সেই জন্য আজকে আমরা এসেছি সরাসরি আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু জানার জন্য। দাদু, আমি একটা প্রশ্ন করি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণ স্বাধীনতার জন্য আমাদের কতখানি প্রস্তুত করেছিল বলে আপনি মনে করেন? মূলত স্বাধীনতার মূল মন্ত্র এটা বলা যায়। মুক্তিযুদ্ধের একেবারেই মূল মন্ত্র ছিল বঙ্গবন্ধুর ডাক। এটা কামান ট্যাঙ্কের গুলি যেরকম কাজ করে, বঙ্গবন্ধুর সেই ভাষণ, সেই আহ্বান জাতির জন্যে, বাঙালি জাতির জন্য সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মূল প্রেরণা ছিল 7ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর কোনো ভাষণ কি আপনি সামনাসামনি শুনেছেন? শুনলে সেই অনুভূতি ব্যক্ত করুন। বঙ্গবন্ধুর ভাষণ আমি শুনেছি 1972 সালে 10ই জানুয়ারি মুক্ত স্বাধীন দেশে বঙ্গবন্ধু যখন বিদেশ থেকে আসেন, সেদিন আমি ঢাকায় ছিলাম। মুক্তিযুদ্ধের ঘটনাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, জাতির জনকের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যখন আমি জানতে পারি যে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেছেন, তিনি এখন লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন, 10ই জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসছেন। আমি ঠিক 8ই জানুয়ারিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম মোটর সাইকেল যুগে। অনেক কষ্ট করে ঢাকার উদ্দেশ্যে যায়, রাত 9 তারিখের 9টায় আমি ঢাকায় পৌঁছি। সেই যেদিন পৌঁছি সেদিন রাত্রে 10টার থেকেই আমাকে যেতে হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। এমন মানুষের সমাগম হয়েছে যে
তিল ধারণের টাই ছিল না। সেদিন আমি একদম মঞ্চের কাছাকাছি থেকে আমি জাতির জনক বঙ্গবন্ধুকে আমি দেখেছি। সেটার সেই অনুভূতি তোমাদেরকে বোঝানোর ভাষায় প্রকাশ করার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা বইপত্র দেখো, আমার সুযোগ হয়েছিল সেদিনের আনন্দ দুঃখ সব মিশে আমি একাকার হয়ে গেছিলাম বঙ্গবন্ধুকে দেখে। যে মানুষটি এই বাঙালি ৭.৫ কোটি মানুষের জন্য জীবনের যৌবন শেষ করেছেন কারাগারে, পাকিস্তানের কারাগারে তোমরা দেখেছো, বোধহয় পড়েছো। পাকিস্তানের কারাগারে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তিনি বলছিলেন তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমার লাশটা যেন বাঙালির কাছে পৌঁছে দেওয়া হয়। এটাই ওনার চাওয়া ছিল। সুতরাং সেই মানুষটাকে যখন আমি খুব কাছাকাছি থেকে দেখেছি, আমার বুকে যে কি আনন্দ, সেই অতীতের যে মুক্তিযুদ্ধের যে কষ্ট যেটুকু ছিল, সাথী হারার বেদনা যেটুকু বুকে ছিল, আমি সেদিন বঙ্গবন্ধুর সেই হাসি মাখা মুখটা দেখে আমি সমস্ত কিছু ভুলে গেছিলাম। এটাই ছিল আমার অনুভূতি যে আমি আমার পিতাকে পেয়েছি মুক্ত স্বাধীন দেশে। ধন্যবাদ। মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর দৃঢ় প্রত্যয় ও প্রচেষ্টা আপনাকে কতখানি আন্দোলিত করে? একটা আমাদের দেশটা তখন যুদ্ধ বিধ্বস্ত ছিল। যুদ্ধ বিধ্বস্ত মানে তখন আমি যখন 1972 সালে বঙ্গবন্ধুরে খবর পেলাম যে তিনি বাংলাদেশে আসতেছেন, তখন আমি মোটর সাইকেলে তোমার ওই নেত্রকোনা থেকে ঢাকায় গেছিলাম। তোমার এমন কোনো ব্রিজ কালভার্ট ছিল না যেগুলো ভাঙে নাই। যখন পাক বাহিনীর যখন সবচেয়ে বেশি ভাঙছে, ওরা যখন পালায় যাইতে গেছিল, তখনই বাংলাদেশকে মানে কি বলবো একেবারে ধ্বংস করার জন্যই বুদ্ধিজীবীদের হত্যা করছে। তারপরে রাস্তাঘাট ছিল, যত স্থাপনা ছিল ওগুলো ভেঙে দিয়ে গেছে। তো বঙ্গবন্ধু যখন দেশে আসলেন, সেই এগুলো দেখে তিনি দেশবাসীর কাছে বিদেশি দেশবাসী এই মানুষকে বলছেন যে আমি 3 বছর তোমাদেরকে কিছু দিতে পারবো না, এবং বিশ্বের কাছে আহ্বান জানালেন যে আমার এই যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তোমরা সাহায্য করলেন। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনার পরিবারের একজন বা আপনার বড় ভাই শহীদ আব্দুল মালেক আখন্দ শান্তু মিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে শহীদ হয়েছেন। আপনার এই শহীদ হওয়াতে কেমন অনুভূতি? আমার বড় ভাই তখন নেত্রকোনা সরকারি কলেজের ডিগ্রি ক্লাসের ছাত্র ছিল। তখন 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে উনি দেশের জন্য প্রাণ দিলেন। এতে আমি এবং আমার পরিবার সকলেই গর্বিত। আমারও একটা প্রশ্ন ছিল, উনি কোথায় অংশগ্রহণ করেছিলেন এবং কিভাবে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন? আব্দুল মালেক আখন্দ, শান্তু মিয়া এবং মুক্তা এবং তারা 5 জন বন্ধু একত্রে বিরামপুর বাজারে একটা গ্রেনেড সহ ধরা পড়ছিল। তখন ওখান থেকে তারা পাক বাহিনী ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পথে নেত্রকোনা শহর প্রদক্ষিণ করছে। তারা বারবার বলতে বাধ্য করার চেষ্টা করছে তারা যেন পাকিস্তান জিন্দাবাদ বানানোর চেষ্টা করছে, কিন্তু তারা বলে নাই। তারা বলছে জয় বাংলা, জয় বাংলা ধ্বনি দিতে তারা নিয়ে আসছে ব্রিজের উপর, মুক্তারপাড়ার ব্রিজের উপর নিয়ে তাদেরকে নিয়ে আসছে। ওখানে তারা গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জাহানারা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমরা শুনেছি যে আপনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, তাই আমরা আপনার কাছ থেকে আপনার পিতা সম্বন্ধে কিছু তথ্য জানতে এসেছি। ধন্যবাদ। আমিও জাহানারা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়েরই ছাত্রী ছিলাম। ঠিক আছে, আসো তোমরা, আমি আমার বাবার সম্বন্ধে তোমাদেরকে অনেক গল্প শোনাবো। আসো। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, যে মুক্তিযোদ্ধা আপনি নিখোঁজ তার নাম ও পরিচয় কি? আমার অতি নিকটজন যে মুক্তিযোদ্ধা তিনি ছিলেন আমার পিতা মরহুম ফজলুর রহমান খান, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের 3 বারের সংসদ সদস্য ছিলেন।
আচ্ছা ভাই একটু প্রশ্ন করি, বলো। যে এলাকা বা সেক্টর থেকে আপনার পিতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু তথ্য বলেন। ঠিক আছে, আমার বাবা ছিলেন নেত্রকোনা, এখন নেত্রকোনা জেলা হয়েছে, আগে সেটা বৃহত্তর ময়মনসিংহ জেলা ছিল। সেই অত্র এলাকার একজন মুক্তিযুদ্ধের একজন শক্তিশালী সংগঠক ছিলেন। তিনি ভারতের যে অস্থায়ী ক্যাম্প ছিল সেখানকার যে আমাদের মরহুম তাজউদ্দিন সাহেব ছিলেন, ওনার একান্ত কাছের লোক ছিলেন। এবং এই যে নেত্রকোনা এলাকার যত মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরকে তিনি বুঝিয়ে শুনিয়ে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিয়েছিলেন। এবং ভারত থেকে যে ওইখান থেকে যে মরহুম তাজউদ্দিন সাহেব, উনি যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদেরকে যে সামান্যতম একটা ভাতা দেওয়া হতো, সেই ভাতাটুকু আমার বাবা নিয়ে আসতেন এবং প্রতিটি মুক্তিযোদ্ধার বাড়িতে। আমি একটা প্রশ্ন করি, করো। আপনার এলাকা বা গ্রামে কোনো গণকবর আছে কিনা, থাকলে তার বিবরণ দিন। ঠিক আছে, বসো, বলছি। আমার এই নেত্রকোনা সদর এলাকায় 3টা গণকবর আছে। একটা হচ্ছে তোমাদের বা আমাদের স্কুল যেটা আছে ঝানারস্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়, ওটার সামনেই যে মগরা নদী, সেই মগরা নদীর কাটলির দিকে যে ব্রিজটা গিয়েছে সেই ব্রিজটার নিচে এখানে দাঁড় করিয়ে একসঙ্গে ওদেরকে আমাদের সন্তানদেরকে গুলি করা হয়েছে এবং এখানে একটা গণকবর হয়েছে। আরেকটা আছে মুক্তারপাড়া যে ব্রিজ, সেই ব্রিজের নিচে এখানে একটা গণকবর আছে। আরেকটা আছে নেত্রকোনার পশ্চিম দিকে পূর্বতলা যেতে ত্রিমোহনী একটা ব্রিজ, এই নদীর ব্রিজ, সেখানে একসঙ্গে গুলি করে হত্যা করে এখানে। আমরা এখন কথা বলছি আমাদের বিদ্যালয়েরই সহকারী প্রধান শিক্ষক মহোদয়ের সাথে, যিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমরা খুবই গর্বিত তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, যে মুক্তিযোদ্ধা আপনি নিখোঁজ তার নাম ও পরিচয় আমাদের বলুন। ধন্যবাদ। আমার আব্বা গাজী মোস্তফা হোসেন, তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন, যার অনুপ্রেরণায় আমি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তোমাদের মাঝে এগিয়ে দিতে পারছি। এটা আমার। আপনার মনে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি সামনাসামনি দেখেছে? দেখি সেই অনুভূতি ব্যাখ্যা করুন। ধন্যবাদ বসতি। আমার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাথে, উনি এতই ঘনিষ্ঠ একজন ছিলেন যে বঙ্গবন্ধুর সঙ্গে ওনার ঘনিষ্ঠ ছবি বঙ্গভবনে গেলে দেখতে পাবে। এবং যখন বঙ্গবন্ধু হেলিকপ্টারে করে নেত্রকোনায় এসেছিলেন, তখন আমার আব্বা ওই হেলিকপ্টার থেকে যখন নামলেন, তখন আমার ছোট্ট বোনটি এত হইচই শুরু করে দিল, আমার আব্বু এখানে বিমান দিয়ে নেমেছেন। আচ্ছা দাদু, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল? আমাদের বড় ভাই যারা ছিলেন তাদের সঙ্গে সঙ্গে আমরা আন্দোলন, মিটিং, সংগ্রামে যে মিছিলে যেতাম, সেইখান থেকেই বাংলাদেশে আমরা যে পূর্ব পাকিস্তানের মানুষ, যে পশ্চিম পাকিস্তানের মানুষের সঙ্গে যে বৈষম্যটা ছিল আমাদের তখন চাকরি বলো, চাকরি কেরানির উপরে আমাদের কোনো চাকরিজীবী ছিল না, কোনো অফিসার হতো না। ধরো যেমন এই যে কাগজ, বাংলাদেশে কর্ণফুলীতে কাগজ উৎপাদন হতো, এই কাগজ একটা সিল মারার জন্য পাকিস্তান যেত। সেই পাকিস্তানে একটা সিল মারার পরে পাকিস্তানে ওরা কিন্তু 6 আনা দিস্তা আর আমরা কিন্তু হয়তো 12 আনা দিস্তা। এইরকম অনেক ধরনের বৈষম্য ছিল অফিস আদালতে, যত সব জায়গাতেই চাকরিতে একটা ব্যাপক বৈষম্য ছিল। মানে বাঙালি কোনো অফিসার ছিল না বলা চলে, সকল অফিসারেই পাঞ্জাবেরা ছিল।
তো এই সব অত্যাচার নির্যাতন, এই যে বৈষম্য, তখনকার সময়ে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আন্দোলন সংগ্রাম করতেন, বক্তৃতা দিতেন, পত্রিকা উঠত, এগুলো দেখে আমাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে প্রেরণা যোগায়। দাদু, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক তথ্য দিয়েছেন। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ফৌজদারি ব্রিজ মুক্তারপাড়া, এর সময় তোমার অনেক মানুষ ইম্পোর্টেড ব্যক্তি মুক্তিযোদ্ধা, যেমন অনেক মুক্তারপাড়ার ওকিল সেন, এম সেন, তারপরে ওই যে একজন ভালো খেলোয়াড় ছিল মোহনগঞ্জ বাড়ি, ইয়ে ছিল মানে কী জানি নাম, দবির ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন, দত্ত হাই স্কুলে পড়তেন, তাকে এনে নামাচ্ছে। এক সবচেয়ে বেশি যে দুঃখজনক ঘটনা ঘটছে সেটা হলো যে এখানে ওই বদিউজ্জামান মুক্তা, আব্দুল মালেক শান্তা সহ তাদেরকে বিরামপুর বাজার থেকে ধরে এনে ব্যাপক টর্চার করছে, অনেক টর্চার করছে। বদিউজ্জামান মুক্তাকে এই হাত বেঁধে জিপের পেছনে ঝুলাইয়া সারা শহর ঘুরাইছে। আর বদিউজ্জামান মুক্তা পানি পানি বলছে, কিন্তু পানি না দিয়ে আর প্রস্রাব দিছে এদের, এবং বলছে তুই পাকিস্তান জিন্দাবাদ বল। সে পাকিস্তান জিন্দাবাদ বলে নাই, সে বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সারা শহর এই ব্রিজ এই জিপের পেছনে ঘুরাইয়া পরে এখানে এনে চোখ বাঁধে এই ব্রিজের নিচে গুলি করে ফেলছে, এবং এই বদিউজ্জামান মুক্তা সহ এই অনেক মানুষকে হত্যা করছে। তাদের স্মরণে এখানে একটা স্মৃতি ফলক করা হয়েছে মিতালি সংঘের সামনে। চলো আমরা তোমাদেরকে নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা করার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এখন ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা করছি। আসো আমরা যারা তুমি